This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফরিদাবাদে হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধার। দিল্লিতে বিস্ফোরণ, গোটা দেশের নজর এখন দেশের উত্তরে। কিন্তু একটা প্রশ্নের উত্তর মিলছে না, প্ল্যানটা আসলে কি ছিল? তদন্তে দুয়ে দুয়ে চার হচ্ছে, আর সামনে আসছে চমকে দেওয়া তথ্য। বড় বিপদ, হ্যাঁ বড় বিপদ থেকে রক্ষা পেল গোটা দেশ। নভেম্বর 2008 মুম্বাই। নভেম্বর 2025 দিল্লি। দুই ক্ষেত্রে শুধু কি নভেম্বর মাসটাই কমন, নাকি আরো কিছু আছে? দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। 25 নভেম্বরে আবার মুম্বাইয়ের মতোই দেশের একাধিক জায়গায় সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, খবর গোয়েন্দা সূত্রে। মুম্বাই মডেলে হামলার পরিকল্পনা হোয়াইট কলার মডিউলের। দিল্লি ছাড়াও টার্গেটে ছিল অযোধ্যা, বারাণসীর মতো মন্দির শহর। রাম মন্দিরে হামলা চালাতে অ্যাক্টিভ করা হয় স্লিপার সেল। উমরদের টার্গেটে ছিল মহারাষ্ট্রের একাধিক মন্দিরও। দিল্লিতে টার্গেট ছিল লালকেল্লা, ইন্ডিয়া গেট, কনস্টিটিউশন ক্লাব, গৌরীশঙ্কর মন্দির, রেল স্টেশন, একাধিক শপিং মল। সূত্রের খবর, দীপাবলিতেও ভিড়ে ঢাসা দিল্লিকে টার্গেট করেছিল হোয়াইট কলার মডিউল। গাড়ি ভর্তি বিস্ফোরক কোথায় রাখলে সর্বাধিক ক্ষতি হবে সেটা বুঝে নিতে একাধিকবার রেকি করে মোজাম্মিল ও উমর। গোয়েন্দা সূত্রে খবর, নিরাপত্তার কড়াকড়িতে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। জঙ্গিদের একাধিক পরিকল্পনার কথা সামনে আসতেই গোয়েন্দাদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে আরও একটা প্রশ্ন, 300 কেজির বিস্ফোরক কোথায়? গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল 3200 কেজি বিস্ফোরক। বাংলাদেশ ও নেপাল হয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ভারতে ঢোকায় জঙ্গিরা। বাংলাদেশ নেপাল থেকে ঢুকেছে 3200 কেজি বিস্ফোরক। তল্লাশিতে উদ্ধার 2900 কেজি বিস্ফোরক। বাকি 300 কেজি বিস্ফোরক কোথায়? বুধবার বিকেলে মুজাম্মিলের ফরিদাবাদের ভাড়া বাড়িতে পৌঁছন এনআইএর তদন্তকারীরা। সেই বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল কেজি কেজি বিস্ফোরক। সায়ন্ত ভট্টাচার্য রিপোর্ট, টিভি9 বাংলা। আর এই মুহূর্তে আরো চাঞ্চল্যকর খবর আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি, দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে গোয়েন্দাদের হাতে যে বিস্ফোরক তথ্য এসেছে, দেশের চারটি জায়গায় বিস্ফোরণের ছক ছিল এই জঙ্গিদের। 8 জনের দলে 4 জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের প্ল্যান ছিল এই মোজাম্মিলদের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুজয়, ঠিক কোন 4 জায়গা বেছে নেওয়া হয়েছিল, কবে বিস্ফোরণের প্ল্যান ছিল, কি জানা যাচ্ছে এখনো অবধি? দেখো, কেন্দ্রীয় গোয়েন্দাদের সূত্রে যেটা জানা যাচ্ছে, মূলত 4টে যে মেট্রো শহর, সেই মেট্রো শহরে এই 8 জনের যে জঙ্গিদের দল, 2 জন করে ভাগ হয়ে গিয়ে সেখানে আইইডি বিস্ফোরণ রাখার কথা ছক ছিল, এবং সেই আইইডি বিস্ফোরণ একই সাথে অর্থাৎ সিরিয়াল ব্লাস্ট করার পরিকল্পনা ছিল। যে কারণে যে বিপুল পরিমাণ সেখান থেকে রাসায়নিক পাওয়া গিয়েছে, এগুলি মূলত স্টোর করা হয়েছিল কিন্তু আইইডি তৈরি করার জন্যই, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তাদের পরিকল্পনা ছিল এই 2 জন করে তারা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গিয়ে এই 4টে যে মেট্রো শহর, তার যে ভাইটাল ইনস্টলেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গা যেমন লালকেল্লা তাদের টার্গেটে ছিল, এছাড়াও আরও একাধিক জায়গা তাদের টার্গেটে ছিল, এই রকম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশনে তাদের ভাগ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা তাদের এই ছক জানতে পারে, এবং ছক জানতে পারে একে একে যে ডাক্তাররা রয়েছে, যারা গ্রেফতার হয়েছে, তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। একজন ফসকে যায়, একজন পালিয়ে যায়, তার মাধ্যমেই এই বিস্ফোরণটা ঘটেছে। ফলে একটা বড়সড় পরিকল্পনা, সেই পরিকল্পনাটা যেমন তাদেরকে ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু একটুর জন্য এই অভিযুক্তকেও এই উমরকেও গ্রেফতার করা সম্ভব হয়। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি কর্নেল দীপ্তাংশু চৌধুরী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, যে তথ্য সামনে আসছে যে দিল্লি বিস্ফোরণে আরো বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে, দেশের 4টি জায়গায় বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের, তার মধ্যে অবশ্যই 4টি মেট্রোপলিটন যে শহর রয়েছে, সিটি রয়েছে, সেগুলো টার্গেটে ছিল, এরকম ধরনের টার্গেট ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি অসাবধানতাবশত যে ঘটনা ঘটে গেল, তাতে একটা বড় কোনো দুর্ঘটনা থেকে গোটা দেশ রক্ষা পেল? একদম, যদি এটা সত্যিকারে 2900 কিলো, এখনো 300 কিলো যে বিস্ফোরক আছে, সেটা কি বিস্ফোরক আমরা জানি না। কোন গোয়েন্দা সংস্থা বলছে এটা মিলিটারি গ্রেড আরডিএক্স হতে পারে, আবার অনেকে বলছে এটা অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে, যেটা 2900 কিলো যেটা পাওয়া গেছে, এখনো সঠিকভাবে জানা যায়নি। তার সঙ্গে রিসিন যেটা ধরা পড়েছিল আহমেদাবাদে, এই সমস্ত এই চক্রটা যেটা জয়েশের সঙ্গে হয়তো কোনো না কোনো জায়গায় লিঙ্ক আছে, এবং তার যে নিয়ন্ত্রণ করছে আইএসআই, তাদের একটা বড় প্ল্যান এবং একটা মডিউল তারা বানিয়ে ফেলেছিল। এই মডিউলটা আমরা
আপাতত যেটা জানতে পারছি প্রায় 25 জনের বেশি নাম ছিল এই নবী যার ডায়েরি পাওয়া গেছে তার 25 জনের নাম ছিল। এবং আপনারা যেটা বলছেন 4টে জায়গায় অলরেডি ওদের প্ল্যান ছিল এবং এদের যে 5-6 জনের দল এটা ছড়িয়ে যাবার কথা ছিল। আপাতত গোয়েন্দাদের ঠিক সময় এবং যত ফোর্সেস আছে জম্মু কাশ্মীর পুলিশ, হরিয়ানা পুলিশ, আহমেদাবাদ গুজরাট পুলিশ, এরা সঠিক টাইমে এই পুরো যে নেক্সাস এটাকে ধরতে পেরেছে এবং ভেঙে দিয়েছে। না হলে একটা আমরা আজকে আলোচনা করতাম নাম্বারে কতজন মারা গেছে, যেভাবে লালকেল্লা হতো এটা আরো বড় করে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যেতে পারতো। বেশ, অনেক ধন্যবাদ। বাংলাদেশের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ বাংলাদেশ থেকে যে তথ্য আসছে ফের অশান্ত বাংলাদেশ। রাতভর ঢাকায় ব্যাপক গন্ডগোল, ইউনূসের বিরুদ্ধে রাস্তায় লক্ষ লক্ষ প্রতিবাদী। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপ আমাদের সঙ্গে রয়েছে। দীপ, ফের কেন অশান্ত হয়ে উঠলো বাংলাদেশ? কেন তার বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে রাস্তায় এত মানুষজন, এত প্রতিবাদী? দেখো, বাংলাদেশে নির্বাচনের একটা আবহ তৈরি হয়েছে, সেটা খুব স্পষ্টই। তার ফলে কিন্তু বাংলাদেশে এই নির্বাচনের যে আবহে এই মুহূর্তে ইউনূসের বিরুদ্ধে গোটা বাংলাদেশ জুড়ে কার্যত একটা রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয়েছে বললেও অত্যুক্তি করা হবে না। গত 48 ঘন্টা ধরে বাংলাদেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাংলাদেশের সব থেকে যে বড় ব্যাংক গ্রামীণ ব্যাংক তার হেডকোয়ার্টারের সামনে গতকাল রাতভর বোমাবাজি হয়েছে। শুধু তাই নয়, বোমাবাজি হয়েছে বাংলাদেশের একাধিক সরকারি যে পরিবহন দপ্তর রয়েছে তাদের বাস, সেই বাসগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়েছে, তার কারণ মোহাম্মদ ইউনূস কোনোভাবেই নির্বাচন কবে হবে বা নির্বাচনে কিভাবে নির্বাচন হবে সেটা ঠিক করে দিতে পারেন না। এই অভিযোগে বাংলাদেশের প্রায় সবকটি রাজনৈতিক দলই এই মুহূর্তে কার্যত রাস্তায় নেমে এসেছে এবং নির্বাচন যত এগিয়ে আসবে বাংলাদেশের পরিস্থিতি যে ততই বেশি অশান্ত হতে শুরু করবে। সেটা কিন্তু ইতিমধ্যেই গত 48 থেকে 72 ঘন্টা ধরে বাংলাদেশের জুড়ে যেভাবে রাস্তায়, তাও আবার ঢাকা রাস্তায়, কোনো গ্রামীণ রাস্তাতে নয়, একেবারে রাজধানী রাস্তায় যেভাবে বোমাবাজি হয়েছে, গুলি চলেছে, তার জন্য বাংলাদেশের সেনা এবং পুলিশকে রাস্তায় নামতে হয়েছে। এটা থেকে কিন্তু স্পষ্ট যে বাংলাদেশে নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ।